তবে আইনটা recording is যদি আমাদের জন্য ছোট হয়, আইনটা যেহেতু দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে আমাদের ধারার অংশ আর একটা হচ্ছে যে আমাদের অনুচ্ছেদ অংশ। তো এই আইনে জাস্ট মাত্র আমাদের 29টা সেকশন আছে, পড়লে মাত্র 5 মিনিটের পড়াশোনা। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এগুলোকে একটু আমাদেরকে ভালো করে জেনে বিশ্লেষণ ধর্মী হিসাবে পড়তে হবে। এই জন্য আপনি তামাদি আইনটাকে যেটা করবেন, প্রথমে 1 থেকে নিয়ে 29 পর্যন্ত আগে ছোট ছোট করে মনে রাখার চেষ্টা করবেন যে কোন সেকশনের হেডিংটা কি। এর পরে যে দায়িত্বটা, সেটা হচ্ছে প্রতিটা সেকশনের ভিতরে কি বিশ্লেষণ হইতে পারে। এই দুটো যদি আপনি আয়ত্তে করতে পারেন, তখনই আপনি তামাদি আইনে 10-এ 10 পাইতে পারেন। এটা ছাড়া সম্ভব না। শুধুমাত্র সেকশনটা মুখস্থ করেও সম্ভব না, অথবা ওই যে অনুচ্ছেদগুলোও মুখস্থ করে সম্ভব না। আপনাকে একটু বিশ্লেষণ ধর্মী জানতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনি 2-3 বার দেখেন, ইনশাল্লাহ মোটামুটি 80% আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে তামাদি বা লিমিটেশন জিনিসটা কি, এটা কেন আবিষ্কার হয়েছে, কেনই বা দরকার। তাহলে এই যে আমরা বলতেছি তামাদি আইন, ইংরেজি হচ্ছে আমাদের লিমিটেশন অ্যাক্ট। এখন দেখেন, সবার কাছে আমাদের সময়ের একটা দাম আছে। এই যে আগামী 29শে নভেম্বর আপনাদের পরীক্ষা হবে। এখন আপনি যদি 30শে নভেম্বর পরীক্ষা দিতে যান, পরীক্ষা কি আপনি দিতে পারবেন? কথা হচ্ছে পারবেন না, কারণ সময় চলে গেছে। তো তামাদি আইন আর কিছুই না, ওই কথাটাই বলে যে সময়ের কাজ আপনাকে সময়ে করতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে যদি আপনি উপস্থিত না থাকেন, আপনি যেমন পরীক্ষা দিতে পারবেন না, আপনার আইনগত অধিকারটাও আদায় করতে পারবেন না। এর বাইরে আর কিছুই না। তো তামাদি আইনের মধ্যে আমরা কিছু ইতিহাস যদি দেখার চেষ্টা করি, যেগুলো থেকে এমসিকিউ আসে। 1 নম্বরে হচ্ছে, এই তামাদি আইন সর্বপ্রথম কবে তৈরি করা হয়, সর্বপ্রথম কবে পাশ করা হয়, সর্বপ্রথম কবে এটাকে কোডিফাই করা হয়। তাহলে প্রথম তৈরি করা, পাশ করা সম্পূর্ণ সালই হচ্ছে 1859। এই সালটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এই সালেই কিন্তু আমাদের সিপিসিও সর্বপ্রথম কোডিফাই করা হয়েছে, ওইটাও একটু মনে রাখবেন। যে আমরা যে বর্তমানে সিপিসি পড়তেছি, এটাও আমাদের এই 1859 সালেই সর্বপ্রথম কোডিফাই করা। এখন ওই যে কোডিফাই মানেটা হচ্ছে যে একই রকমের যদি একাধিক জিনিস থাকে, এগুলোকে একসাথে নিয়ে আসার নামই হচ্ছে কোডিফিকেশন। তো এর জন্য ওই পাস করা, তৈরি করা, কোডিফাই করা, এগুলো মোটামুটি সমার্থক শব্দ, এতটুকু মনে রাখবেন। তাহলে আমাদের একটা এমসিকিউ হচ্ছে কি, যে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট সর্বপ্রথম কবে কোডিফাই করা হয়, এটা আপনার একটা এমসিকিউ হইতে পারে। এরপরে তামাদি শব্দটা কোন ভাষার শব্দ? তো এটা নর্মালি হচ্ছে যে আরবি ভাষার একটা শব্দ। আর আরবি ভাষার শব্দের একটা যে সমস্যা, একটা শব্দের 10টা অর্থ হয়। তো এই জন্য তামাদি বলতে অনেক জিনিসকে বোঝায়। তো তামাদি মানে আমরা মনে রাখার জন্য ইংরেজিতে মনে রাখবো টাইম বার্ড। মানে যেখানে সময় চলে গেছে, আপনি সময় মতো দাবি উপস্থাপন করেন নাই, আপনার সময় শেষ, এটা নাম হচ্ছে টাইম বার্ড। আর বাংলা যদি আমরা বলতে পারি যে তামাদি মানে নির্দিষ্ট সময়, তামাদি মানে বাধাপ্রাপ্ত হওয়া, তামাদি মানে শেষ হয়ে যাওয়া। তার মানে পরীক্ষায় আপনার যেই রকম অপশন থাকে, আপনাকে বুঝে নিতে হবে। যদি দেওয়া থাকে যে তামাদি অর্থ নিচের কোনটা, তো সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে নির্দিষ্ট সময় থাকতে পারে, তামাদি মানে বাধা পাওয়া থাকতে পারে, তামাদি মানে শেষ বা সমাপ্ত হওয়াও থাকতে পারে। আর সর্বশেষ আমরা 1908 সালের তামাদি আইনটা কবে থেকে কার্যকর হয়, এই ডেটটা একটু মনে রাখবো। এই যে 4টা জিনিস আমরা পড়লাম, এইখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে। এগুলা আইনের একটু বেসিক জিনিস, তো মাঝে মধ্যে তারা একটু দেয় যে আইনটা সম্পর্কে আপনি জানেন কিনা। তাহলে তামাদি আইন সর্বপ্রথম 1859 সালে কোডিফাই করা হয়, পাশ করা হয়, তৈরি করা হয়। তামাদি শব্দের অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, শেষ হয়ে যাওয়া, সমাপ্ত হওয়া, নির্দিষ্ট সময়। তামাদি একটা আরবি ভাষার শব্দ। আর এই আইনটা বর্তমানে যেটা কার্যকর আছে, সেটা আমাদের 1 জানুয়ারি 1909 থেকে কার্যকর। এই 4টা লাইন পড়বেন যথেষ্ট, আর কিছু কিন্তু দরকার নাই। এখন আমরা চলে আসি আইনের 1 নাম্বার সেকশনের মধ্যে। আমাদের 3টা জিনিস থাকে। তো এমসিকিউর জন্য আমরা এখানে কোনো কাজের জিনিসই নাই, শুধু ওই যে তারিখটা অলরেডি আমরা মুখস্থ করে ফেলেছি, কার্যকরের তারিখ। এই কার্যকরের তারিখের যে একাধিক নাম আছে, এটা একটু মনে রাখবেন। একটা তো হইল কার্যকরের তারিখ, একটাকে বলি যে আমরা ইনফোর্সমেন্ট ডেট, আর একটা হচ্ছে কুমেন্সমেন্ট। তাহলে তিনোটাই আমাদের সমার্থক শব্দ। কার্যকরের তারিখ, ইনফোর্সমেন্ট ডেট বা কুমেন্সমেন্ট। এখন যেটা পরীক্ষায় আসে ওই হিসাবে আপনি অ্যান্সারটা করবেন। এরপরে ডেফিনেশনে 2 নাম্বারের মধ্যে অনেকগুলা ডেফিনেশন আছে, কাজের মাত্র 2টা।
যে এতগুলো আপনি সম্ভবত 11টার মতো আমাদের ডেফিনেশন দেওয়া আছে, পরীক্ষা আসার মতো একটাও না। শুধু আপনার কাছ থেকে চাইতে পারে যেটা, সেটা হচ্ছে যে ইজমেন্ট বা সুখাধিকার ডেফিনেশনটা। কারণ সেখানে দেওয়া থাকতে পারে যে সুখাধিকার নিচের কোনটি সত্য। তো সুখাধিকারের সম্পর্কে একটু বিস্তারিত বুঝবেন যে সুখাধিকার হচ্ছে এমন একটা অধিকার, যে অধিকারটা আপনি কোনো একটা সম্পত্তি, কোনো একটা জায়গা, একটা জিনিস মানুষের, যেটা আপনার না, অন্যজনের একটা জিনিস ব্যবহার করার মাধ্যমে আপনার প্রতি অধিকার আসে, আর আপনি তার সাথে কোনো চুক্তিপত্র করেন নাই। তাহলে চুক্তিপত্র ছাড়া অন্যের জায়গা, জমি, অন্যের কোনো জিনিস ব্যবহার করার মাধ্যমে আইনগত যে অধিকারটা আপনি পান, সেটাই হচ্ছে আপনার ইজমেন্টারি রাইট বা সুখাধিকার। আরেকটা পাবো আমরা গুড ফেইথ কাকে বলে, যেটা আমরা পেনাল কোডেও পড়ে এসেছি। পেনাল কোডের 52 নম্বর সেকশনে কিন্তু আমরা পড়ে এসেছি যে গুড ফেইথ। তো পেনাল কোডের 52 আর এই জায়গার যে গুড ফেইথ একই জিনিস। যে কোনো একটা জিনিসে যদি আপনি ডিউ কেয়ার এবং অ্যাটেনশন যদি না থাকে, তাহলে এটা সরল বিশ্বাস হবে না। ডিউ কেয়ার মানে যথাযথ আপনি যাচাই বাছাই করবেন এবং সেখানে আপনার মনোযোগ থাকবে কোনো একটা কাজ, কোনো একটা জিনিস। তাহলে এই দুটা ডেফিনেশনে আপনি পড়বেন, বাকিগুলো আপনার দরকার নাই। একটা হচ্ছে ইজমেন্ট আর একটা হচ্ছে গুড ফেইথ। এখন চলে আসি যেই সেকশনটা থেকে আপনাকে বিশ্লেষণধর্মী এমসিকিউ হয়, সেটা হচ্ছে সেকশন নাম্বার 3। তো এটা বইয়ের ভাষা তো অনেক কঠিন, আপনি এমসিকিউর ভাষা মনে রাখেন। সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি ধরেন যে পাওনা টাকা আদায়ের সময়সীমা বা তামাদি হচ্ছে 3 বছর, আমি যদি আপনার কাছ থেকে টাকা নেই, যদি আগামীকালকে দেওয়ার কথা যদি না দেই, আগামী 3 বছরে আপনি আদালতে মামলা করে টাকাটা আদায় করতে পারেন। এখন এই 3 বছরে মামলা যদি না করেন, 3 বছর একদিন পরে যদি যান, তখন এই যে তামাদি আইনে 3 ধারার কারণে আপনার মামলাটা খারিজ হয়ে যাবে। তো এই যে আপনার মামলাটা খারিজ হইল, এটাকে আমরা বলতেছি যে তামাদি দোষে মামলা খারিজ। তাহলে তামাদির কারণে আপনার যে অধিকার ছিল আমার প্রতি, সেটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাহলে হেডিংটা মনে রাখবেন যে আমরা যদি নির্দিষ্ট সময়ে যদি আমাদের যে অধিকার, আমার যে যে দাবি, সেটা যদি উপযুক্ত আদালতে যদি আমরা না নিয়ে যাই, তাহলে ওই অধিকারটা আর আইনগতভাবে প্রয়োগের আমার বাধা হয়ে দাঁড়াবে তামাদি আইনের 3 নম্বর ধারা। এখন এই 3 নম্বর ধারা থেকে যেটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে এই ধারাটা পালন করা বিচারকের জন্য কি বাধ্যতামূলক, না অপশনাল, না স্বেচ্ছাধীন। মানে বিচারক চাইলেই কি যে কোনো তামাদি মওকুফ করে দিতে পারে কিনা। তো এখানে 3 নম্বরের জেনারেল নিয়ম হচ্ছে যে না, আপনি যে কোনো মামলা হোক, যেটাকে আমরা স্যুট বলতেছি, যে কোনো আপিল হোক, যে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন হোক, এগুলা যদি নির্দিষ্ট প্রেসক্রাইব যে সময়সীমা দেওয়া আছে তামাদি ইউনিট শিডিউলে, এইটা শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনি আসেন, তাইলে বিচারকের কাছে কিছু করার নাই, আইনগতভাবে সে বাধ্য, বাউন্ড বাই ল, ডিসমিস করার জন্য। তার মানে বিচারক নিজের স্বেচ্ছাধীন ইচ্ছাধীন কোনো ক্ষমতায়, 3 নম্বরের জেনারেল রুল হচ্ছে উনি এটা বাড়াইতে পারবেন না, ওনাকে খারিজ করে দিতে হবে। এমনকি আইনের ভাষা বলতেছে যদি অপরপক্ষ আপত্তি নাও করে, বিবাদী যদি আপত্তি নাও করে, বিবাদী যদি তামাদির প্রশ্ন নাও তুলে, এমনকি দুই পক্ষ যদি চুক্তিনামাও দেয় যে আমার কোনো সমস্যা নেই, তারপরেও বিচারক বাধ্য মামলাটা খারিজ করতে। তাহলে এখান থেকে আপনার যদি খুবই ভিতর থেকে এমসিকিউ আসে, সেটা আপনার আসতে পারে যে তামাদি আইনের 3 ধারা পালন নিচের কোনটি সত্য। বিচারকের জন্য ইচ্ছাধীন, বিচারকের জন্য বাধ্যতামূলক, বিচারকের জন্য দিগ্নির্দেশনামূলক, উপরের কোনোটিই না। তাহলে তামাদি আইনের 3 ধারার বাধ্যবাধকতা হচ্ছে বিচারকের উপর, যিনি মামলার বিচার করেন। তামাদি আইনের 3 ধারা বিচারকের জন্য প্রযোজ্য। তাহলে তামাদি আইনের 3 ধারায় কোনো পক্ষের অধিকার না, এটা হচ্ছে বিচারকের একটা, যদি আমরা বলি ডিউটি। প্রতিটা দেওয়ানি মামলা উনি চেক করে দেখবেন যে আর্জিটা সাবমিট করা হয়েছে ওটা উপযুক্ত সময়ের মধ্যে সাবমিট করা হয়েছে কিনা, এটা হচ্ছে তার প্রথম দায়িত্ব। তাহলে তামাদি আইনের 3 ধারা আজকে থেকে আপনি কয়েক প্রকারের এমসিকিউর জন্য রেডি থাকেন। একটা হচ্ছে আসতে পারে এর ধরনটা কেমন, বাধ্যতামূলক ধরন, কোনো পক্ষ আপত্তি না করলেও তারপরও বাধ্যতামূলক, বিচারক এটা খারিজ করবেনই করবেন, কিছু তার করার নাই। এরপরে যদি আমরা দেখি যে আমরা সিপিসিতে ওয়ার্ডার 7 রুল 11 কিন্তু আমরা পড়ছি। তো নর্মালি আমাদের দেওয়ানি মামলাগুলা যেটা হবে সেটা হচ্ছে যে ওয়ার্ডার 7 রুল 11 অনুযায়ী খারিজ করা হয়। অলরেডি যারাই পড়েছেন সেটা তাদের জন্য বেস্ট। আর যেটা বলবো, সম্ভবত পারমিশন দেওয়া থাকলে একটা হচ্ছে সমস্যা। সুমন কার নাম যে উনি লেখা করতেছেন, ভাই একটু
ডিস্টার্ব না করলেই ভালো হয়, বুঝছেন কিনা? অ্যাডভোকেট সাহেব হবেন, একটু অন্যকে ডিস্টার্ব না করাই ভালো। জাস্ট 1 সেকেন্ড। তাহলে আমরা 3 নাম্বার যে সেকশন, 3 নাম্বার সেকশনটা সম্পর্কে আপনার তাহলে এখন থেকে যত প্রকারই এমসিকিউ আসুক 3 নাম্বারটা আপনি বুঝতে পারলেন, কিন্তু 3 নাম্বার আপনি একা পড়ে কখনো 100% ক্লিয়ার হইতে পারবেন না। আপনি 80% শিওর হয়েছেন যে প্রতিটা মামলা, প্রতিটা আপিল, প্রতিটা দরখাস্ত যদি সময় শেষে আসি খারিজ করে দিব, এটা হচ্ছে আইনের 80%। এখন এইটার সাথে আমরা 5 নাম্বারটা যতক্ষণ মিলিয়ে না পড়বো আপনি 2টা ধারা বুঝবেন না, টোটাল আইনটাকে আপনি মিসগাইড করবেন। এখন 5 নাম্বারে একটু যে কথাটা বলে, যেমন ধরেন যে আমরা যেহেতু মানুষ, আমাদের বিপদ আপদ থাকবেই, ঘূর্ণিঝড় হবে, দুর্ঘটনা ঘটবে, আগুন লাগবে, তখন এই যে 3 নাম্বারে একদম স্ট্রিক্ট একটা কথা বলে দিল যে তামাদি শেষে আসলে বাতিল হয়ে যাবে, তো 5 নাম্বার এখানে একটু সুবিধা দেয়। বলতেছে যে আমরা কি করতে পারি, কিছু ক্ষেত্রে বিচারক চাইলে সময়টা বাড়ায় দিতে পারে, বিলম্বটা মওকুফ করতে পারে, কন্ডোনেশন করতে পারে, যদি আপনার কাছে উপযুক্ত কারণ থাকে। তাহলে বিচারক আপনার বক্তব্য শুনে যদি উনি সন্তুষ্ট হন, বিলম্ব মওকুফ হইতে পারে, উপযুক্ত কারণ দেখাইতে হবে, যেটাকে আমরা বলতেছি যে কন্ডোনেশন অফ ডিলে। এখন এই 5 নাম্বার থেকে এমসিকিউ যেটা আসে, এর যে এতগুলা নাম আছে, যে কোনো একটা নাম তুলে তুলে দিবে যে এটা কত ধারায় আছে। তাহলে বিলম্ব মওকুফ, উপযুক্ত কারণ, কন্ডোনেশন অফ ডিলে, সাফিসিয়েন্ট কজ, সবগুলাই হচ্ছে আমার 5 ধারা। এখন এই 5 ধারাতে যেটা বলতেছে যে 2টা জিনিসকে এক্সক্লুড করে দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে সময় বাড়ানো যাবে। 3 ধারাতে আমরা কি পড়ছিলাম, প্রতিটা জিনিসই যখন আসবে সময় শেষ আসলে বাদ দিয়ে দিব, কিন্তু 5 ধারা আমাদেরকে বলতেছে যে দেওয়ানি মূল মামলা যেগুলো আছে। এখন দেওয়ানি মূল মামলা কোনগুলা? ওই যে তামাদি আইনের অনুচ্ছেদে আমরা 1 থেকে নিয়ে 149 পর্যন্ত যত প্রকার মামলা আছে তামাদির শিডিউলে, এই সব কিছু হচ্ছে আমার দেওয়ানি মামলা। তো বলতেছে যে দেওয়ানি মূল মামলা এবং কোনো পক্ষ যখন ডিক্রি লাভ করে, ডিক্রি জারি যে অ্যাপ্লিকেশন, এই 2টা ছাড়া বাকি অন্যান্য যত দরখাস্ত, যত আপিল, যত রিভিউ, যত রিভিশন, যত লিভ টু আপিল আছে, যদি আপনি উপযুক্ত কারণ দেখাইতে পারেন, বিচারক যদি আপনার কারণে সন্তুষ্ট হয়, উনি সময়টা বাড়ায় দিতে পারেন। তাহলে 2, 3 আর 5 যদি আমরা একসাথে করি এক লাইনে, তাহলে আমরা কি পড়ব, দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারির দরখাস্ত সময়ের পরে আসলে সর্ব অবস্থায় খারিজ হবেই হবে। এর বাইরে অন্য ক্ষেত্রে আমরা 5 ধারার দরখাস্ত দিয়ে বিচারককে সন্তুষ্ট করাইলে হয়তোবা আমাদের যে ডিলে হইছে এটা কন্ডোনেশন হইতে পারে। তাহলে এই ধারণাটা একসাথে রাখবেন, এখন থেকে যখনই 3 ধারা পড়বেন 5 ধারা সব মিলিয়ে একসাথে পড়লে আপনার একদম স্বচ্ছ ধারণা হবে। তাহলে এখন আপনার এমসিকিউতে এই যে দেওয়ানি মূল মামলা তো আর লেখা থাকবে না, সেখানে দেওয়া থাকবে যে শর্তের মামলা, মোহরানার মামলা, দলিল বাতিলের মামলা, দলিল সংশোধনের মামলা। তো এইরকম করে আপনার দেওয়া থাকবে যে দলিল সংশোধনের মামলায় সময় বৃদ্ধি করা যাবে কিনা, কন্ডোনেশন হবে কিনা, মোহরানার মামলা হবে কিনা, এরপরে থাকতে পারে টাকা আদায়ের মামলায় হবে কিনা। তাহলে আপনি ইন জেনারেল বুঝবেন যেগুলা দেওয়ানি মূল মামলা কোনগুলা, তামাদি আইনের 1 নাম্বার অনুচ্ছেদ থেকে নিয়ে 149 এখানে যত প্রকার মামলা এগুলা হচ্ছে দেওয়ানি মূল মামলা। তো দেওয়ানি মূল মামলা থাকুক বা সত্যের মামলা থাকুক, দলিল বাতিলের মামলা থাকুক, ঘোষণামূলক থাকুক, নিষেধাজ্ঞা থাকুক, আপনি বুঝবেন এটা আমার মূল মামলা, অতএব এখানে সময় বর্ধিত করা যাবে না। আর একটা হচ্ছে ডিক্রি জারি। এর বাইরে আইনের জগতে যত অ্যাপ্লিকেশন আছে, যদি আপনি 5টা মনে রাখতে চান ভালো, নাইলে এইভাবে মনে রাখবেন যে দেওয়ানি মামলা আর ডিক্রি জারি ছাড়া সকল ক্ষেত্রে 5 ধারার অ্যাপ্লিকেশন দেওয়া যায়। তো ওইটার মধ্যে কি আছে, আপিল আছে, রিভিউ আছে, রিভিশন আছে, লিভ টু আপিল আছে এবং আইনে অনুমোদিত যে কোনো দরখাস্ত। এখন 5 ধারাটাকে আপনি 2ভাবে মনে রাখতে পারেন। চাইলে ওই 5টা মনে রাখতে পারেন যে আপিলে সময় বাড়ানো যায়, রিভিউতে যায়, রিভিশনে যায়, লিভ টু আপিলে যায়, দরখাস্তে যায়। অথবা কাউন্টার মনে রাখতে পারেন, দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারি ছাড়া আইনের জগতে যত দরখাস্ত দেওয়া যায় সকল দরখাস্তে যদি আমরা উপযুক্ত কারণ বিচারকের কাছে ব্যাখ্যা করতে পারি, বিচারক যদি আমাদের কথায় সন্তুষ্ট হয়, উনি তো ওনার ডিসক্রিশনারি ক্ষমতা ব্যবহার করে সময়টা বাড়ায় দিতে পারেন। তাহলে 3 ধারাতে ছিল বাধ্যতামূলক,
5 ধারাতে হচ্ছে ডিসক্রিশনারি, মানে ওনার ইচ্ছাধীন, যদি আপনার বক্তব্যে উনি সন্তুষ্ট হন, চাইলে ওই যে আপনি ধরেন 1 মাস পরে মামলা দায়ের করছেন, উনি বলে দিতে পারে যে ঠিক আছে আমি মামলাটা গ্রহণ করলাম। এখন কি হইতে পারে উপযুক্ত কারণ, এটাও একটা এমসিকিউ হয় যে নিচের কোনটা সাফিসিয়েন্ট কজ বা উপযুক্ত কারণ। আইনের মধ্যে তেমন কিছু দেওয়া নাই, আইনে জাস্ট বলা আছে যদি হাইকোর্টের কোনো নিয়ম প্রথা ক্যালকুলেশন করতে আমাদের যদি ভুল হয়, এটি একটা উপযুক্ত কারণ হইতে পারে। তবে উচ্চ আদালতের রায় থেকে আমরা দেখি যে হঠাৎ কোনো দুর্ঘটনা, যেমন ধরেন যে বাদীর কি হয়ে গেল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, অথবা হঠাৎ করে বাদী মারা গেল, অথবা আইনজীবী নিজেই ভুল করে বসে আছেন, আইনজীবী অসুস্থ ছিলেন, তো এই কারণগুলোকে আমরা একটা উপযুক্ত কারণ ধরতে পারি। বিপরীত অর্থে এতটুকু মনে রাখবেন, যেই কারণগুলো আমাদের জীবনে দুঃখের কারণ হয়, মারাত্মক হয়, সিরিয়াস প্রকৃতির হয়, ওইগুলো একটা উপযুক্ত কারণ। কিন্তু সুখের কারণ, যেমন আপনার বিয়ে শাদী, আপনার বার্থডে, আপনার জন্মদিন, আপনার বিবাহ বার্ষিকী, এই জন্য আপনি আসতে পারেন নাই, এগুলা চলবে না। তাহলে তামাদি আইনের 5 ধারায় হচ্ছে যেইগুলা দুঃখের কারণ মানব জীবনে, এইগুলো একটা উপযুক্ত কারণ হইতে পারে, এইরকম মনে রাখতে পারেন। তাহলে আশা করি 3 ধারার সাথে 5 ধারা যদি আপনি এইভাবে এক লাইনে মিলান, পড়া মাত্র 1 মিনিটের, যদিও আমরা 10 মিনিট ধরে পড়াচ্ছি, কিন্তু পড়া হচ্ছে 1 মিনিটের। এখন মাঝখান দিয়ে 4 নাম্বার সেকশনটা আছে। নর্মালি আইনে যেটা বলে, যেমন ধরেন যে আপনাকে 3 বছরের সময়সীমা দেওয়া আছে একটা দেওয়ানি মামলা দায়ের করার, আপনি প্রথম দিন গিয়ে মামলা করবেন না 2 বছর 11 মাস 29 দিনে যাবেন, ওইটা আপনার ইচ্ছা। কোনো বিচারক আপনারা বলতে পারে না যে আপনি শেষ দিনে কেন আসছেন, এটা আপনার খুশি, আপনি যে দিনে যান। এখন আপনি শেষ দিন গেছেন মামলা করতে, এখন দেখলেন যে ওই দিন আদালত বন্ধ, বা ওই দিন শুক্রবার, ওই দিন শনিবার, ওই দিন অফিসিয়ালি আদালত বন্ধ, তাহলে আপনি করবেনটা কি? তো তখন আপনার জন্য এই 4 ধারাটা বলে, যদি তামাদের শেষ দিনে আদালত যদি বন্ধ থাকে, কোর্ট যদি ক্লোজ থাকে, তাহলে পরবর্তী যেই কর্মদিবসে অফিসটা খুলবে সেই দিন আপনি মামলা দায়ের করতে পারবেন। আর আইনগতভাবে ধরে নিব যে আপনি তামাদির মধ্যেই মামলাটা দায়ের করছেন। আর 4 নাম্বারের একটা কেস ল আছে, কেস ল বলে যদি যেই আদালতে মামলা দায়ের করবেন ওই আদালতের বিচারক যদি ছুটিতে থাকেন, তাহলে আইনগতভাবে আমরা ধরে নিব যে ওই আদালতটা বন্ধ। তাহলে 4 নাম্বার সেকশন থেকে দুটাই জিনিস, যদি শেষ দিনে আদালত বন্ধ থাকে, পরে যে দিন খুলবে ওই দিন আমরা মামলা দায়ের করব। আর একটা কেস ল আছে, সেটা হচ্ছে যে যদি ওই সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকেন, তাহলে আমরা ধরে নিব যদিও আদালত খোলা, কিন্তু আপনি যেই আদালতে মামলা দায়ের করবেন ওই বিচারক ছুটিতে, কোনো বিচারক নাই, তাহলে ওই দিনটাও ক্লোজ হিসাবে ধরে নেওয়া হবে। তো এই 3টা হচ্ছে আমাদের এক প্রকারের জিনিস। তাহলে 3 ধারা, 4 ধারা, 5 ধারা, এইটা একসাথেই পড়বেন সব সময়। এখন চলে আসি পরবর্তী কনসেপ্টে আমাদের। এটাকে বলি যে আইনের ভাষা একটা শব্দ ব্যবহার করে লিগাল ডিসেবিলিটি, এলডি। কারণ বার কাউন্সিলের যে কি সমস্যা, তারা মাঝে মাঝে এমন শব্দ ব্যবহার করে যেটা আপনি জীবনেও শুনেন নাই। যেমন গতবার এমসিকিউতে ছিল ইউডি, ইউডি কেস। এখন যারা সংক্ষিপ্ত শব্দ শুনেন নাই, আপনি কি অ্যান্সারটা দিবেন? ইউডি মানে আনন্যাচারাল ডেথ, ওইটার একটা কেস ছিল। এখন এলডি মানে হচ্ছে কি লিগাল ডিসেবিলিটি। এখন আপনারা যদি এরকম এলডি দিয়ে দেয়, সারা জীবনও তো আসলে অ্যান্সার করা সম্ভব না। তাহলে লিগাল ডিসেবিলিটি 6 ধারার সাথে সম্পৃক্ত। নর্মালি দেখেন যে আপনি দেখতে শুনতে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আইনের কাছে আপনি যোগ্য কিনা, ওইটা হচ্ছে আমাদের কোশ্চেন অফ ফ্যাক্ট। এখন আইন যেটা বলে সেটা হচ্ছে যে নাবালক মানে 18 বছরের কম বয়স্ক ব্যক্তি লিগালি কোনো চুক্তি করতে পারে না, লিগালি কোনো কিছু দাবি করতে পারে না। পাগল ব্যক্তি কোনো কিছু দাবি করতে পারে না, যারা জড়বুদ্ধি সম্পন্ন সেও আইনগতভাবে অক্ষম। তাহলে 6 ধারাতে আমরা মূল জিনিসটা যেটা পড়বো, যে যারা আইনগতভাবে ভাবে অক্ষম বা লিগালি ডিসেবল, এদের নিয়ম কানুনটা কি হবে তামাদির বিষয়ে। তো এখানে সর্বপ্রথম 3 জন ব্যক্তির নাম আছে, এটা এমসিকিউর একটা অপশন হয় যে তামাদি আইনের 6 ধারা মোতাবেক নিচের কোনটি সত্য। সেখানে দেওয়া আছে যে আপনার এই যে 3টা পাবো আমরা, নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন, হয়তো এটার সাথে আরো একটা অন্য দিয়ে রাখলো, সঠিক অ্যান্সারটা আপনাকে দেওয়ার জন্য বলল। তাইলে এই যে নাবালক, বা এর ইংরেজিটাও একটু মনে রাখবেন, মাইনর। পাগল বা ইনসেন ব্যবহার করা হয়েছে, যদিও লুনেটিক শব্দটাও এর অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে এডিয়েট, মানে জড়বুদ্ধি সম্পন্ন, মানে হচ্ছে একটু কম বুঝে, হাবাগোবা প্রকৃতির লোক। এই 3 ধরনের ব্যক্তির ক্ষেত্রে মামলার তামাদি কখন শুরু হবে?
নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এদের যদি কোনো দেওয়ানি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়, তো এখানে চারটা সাবসেকশনে বিভক্ত মোটামুটি। প্রথমে বলতেছে যে যখন এরা এই যে নাবালক যখন সাবালক হবে, পাগল যখন ভালো হবে, জড়বুদ্ধি সম্পন্ন যদি ভালো হয় যখন, তখন তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাহলে 6 নম্বর ধারা কিন্তু কোনো তামাদির তারিখ দেয় না, এটা জাস্ট বলে যে তামাদি কখন রানিং করা শুরু করবে। তাহলে নাবালক যখন সাবালক হবে মানে যখন তার বয়স 18 বছর হবে তামাদি গণনা শুরু হবে। পাগল যেই দিন ভালো হবে সেই দিন থেকে শুরু হবে। জড়বুদ্ধি সম্পন্ন যেই দিন বুদ্ধি সম্পন্ন হবে সেই দিন থেকে আমরা তার বিরুদ্ধে তামাদি গণনা করব। 2 নম্বরটা যেটা বলে সেটা হচ্ছে যে এখন ধরেন যে 14 বছরের একটা বাচ্চা 18 বছরে সে সাবালক হবে, এখন 17 বছর 9 মাসে সে আবার পাগল হয়ে বসে আছে। তার মানে একই ব্যক্তির যদি একাধিক ডিসএবিলিটি থাকে, এরকম ক্ষেত্রে কি হবে? তো এটা তো বলতেছে যে কোনো সমস্যা নাই, যখন সে উভয়টা থেকে মুক্ত হবে তখন তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। এখন বলতেছে যে এরা যদি কোনোদিন সুস্থই না হয়, এই ডিসএবিলিটি নিয়ে যদি মারা যায়, তো বলতেছে যদি ডিসএবিলিটি নিয়ে মারা যায় তাহলে এদের যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে, মানে আইনগতভাবে যারা এদের এলার হবে, এরা মামলা দায়ের করবে। তাহলে জেনারেল নিয়ম আমরা 3টা পাইলাম, যখন সুস্থ হবে তখন মামলা করবে, একাধিক থাকলে সব কিছু থেকে সুস্থ হইলে, যদি ডিসেবিলিটি নিয়ে মারা যায় তাহলে এদের এলাররা যখন যোগ্য হবে মামলা করা তখন তামাদি শুরু হবে। এখন আরেকটু বাড়িয়ে গিয়ে বলতেছে যদি এদের এলাররাও কি হয়, লিগালি ডিসেবল হয়, ব্যক্তি মারা গেছে তার 5 বছরের বাচ্চা, এলার সে, এখন সে তো আইনগতভাবে অক্ষম, তো বলতেছে এই এলার যেদিন আইনগতভাবে মামলা করার যোগ্য হবে সেই দিন তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাহলে 6 নম্বরটা দেখেন যে আমরা এখানে 4টা নিয়ম আমাদেরকে পড়তে হচ্ছে। তাহলে 3জন ব্যক্তির তামাদি কখন শুরু হবে এটা জানতে আমাদেরকে 4টা রুল পড়তে হচ্ছে। 1 নম্বর যখন সুস্থ হবে, 2 নম্বরে বলতেছে একাধিক থাকলে যখন সবগুলা থেকে মুক্তি পাবে, 3 নম্বর বলতেছে যদি এই অবস্থায় মারা যায় তাইলে তার এলারও যদি কি থাকে লিগালি ডিসেবল থাকে তাইলে তারা যখন সুস্থ হবে তখন তার বিরুদ্ধে আমরা তামাদি গণনাটা শুরু করব। এইটা হচ্ছে যে আমাদের 6 নম্বর যে সেকশন আছে সেটা। এখন 7 নম্বর, এখন 7 নম্বর যে জিনিসটা বলে, যেমন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা আপনি জানেন যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি একক নামেও করতে পারেন, যৌথ নামেও করতে পারেন, স্বামী স্ত্রী উভয়ে যৌথ নামে করতে পারেন, মানে দুইজনের স্বাক্ষরে চেকটা স্বাক্ষরিত হবে। এখন এই 7 নম্বরে বলে যে যদি কোনো দেওয়ানি মামলা, যদি কোনো অ্যাপ্লিকেশন একাধিক ব্যক্তি মিলে করতে পারে, অর্থাৎ 2 পার্টনার আপনারা, এখন আপনারা কোনো মামলা করবেন এইরকম অংশীদারি, এখন এদের মধ্যে যদি লিগ্যাল ডিসেবিলিটি চলে আসে তখন কি হবে? তো বলতেছে যে বৈধ অপারগতা সম্পন্ন একাধিক ব্যক্তি মোকদ্দমা বা দরখাস্ত করার যোগ্য হইলে 2টা অবস্থা হবে। যদি এদের মধ্যে যে কোনো একজন যদি সুস্থ থাকে, 3জন 4জন 5জন ব্যক্তি হইতে পারে, যদি একজন সুস্থ থাকে এবং উনি বাকি যারা ডিসেবল আছে এদের পক্ষে যদি কাজ করার অধিকার প্রাপ্ত হয়, এদের পক্ষে যদি যে কোনো প্রকার দায়িত্ব, যে কোনো প্রকার রেসপন্সিবিলিটি আইনগতভাবে ডিসচার্জ করার ক্ষমতা রাখে, তাইলে সবার জন্য তামাদি চলবে। যদিও শুধু একজন সুস্থ বাকি 5জন অসুস্থ, কিন্তু যেহেতু উনি বাকিদের পক্ষে কাজ করার আইনগত ক্ষমতাপ্রাপ্ত তাহলে তা সবার জন্য তামাদি গণনা চলবে। কিন্তু যদি অপরপক্ষে দেখা যায় যে এদের সবাই এখনো লিগালি ডিসেবল, তাহলে যতদিন তারা সুস্থ না হয় ততদিন, অথবা এদের মধ্য থেকে যখনই একজন ব্যক্তি সুস্থ হবে এবং বাকিদের পক্ষে কাজ করার অধিকার পাবে তখন তার বিরুদ্ধে তামাদি চলবে। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর। এখন এই দুটো সেকশন 100% বুঝতে হইলে আপনাকে 8 নম্বরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে দেখেন যে 3, 4, 5 একটা প্যাকেজ ছিল কম্বাইন, 6, 7, 8 এই 3টাও একই সাথে সম্পর্কযুক্ত, এইগুলোকে আপনি পৃথক করে পড়লে ভুল করবেন। 8 নম্বরে বলে যদি কোনো মামলায় আপনি 6 ধারার সুবিধা নেন, 7 ধারার সুবিধা নেন, তাহলে 8 ধারার কন্ডিশনটা আপনাকে অবশ্যই মানতে হবে। এখন আমরা তো প্রথমেই বলে দিলাম যে নাবালক যখন সাবালক হবে, পাগল যখন ভালো হবে তখন তারা মামলা দায়ের করবে। 8 ধারায় প্রথমেই বলতেছে যে প্রিএমশন মামলা, যেগুলোকে আমরা অগ্রকয়ের মামলা বলি, এটা ভাইবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ভাইভাতে মাঝে মধ্যে বিচারকরা জিজ্ঞেস করে, যদিও আমাদের সিলেবাসভুক্ত না, বলে যে ভাই অগ্রকয় বলতে আপনি কি বুঝেন, প্রিএমশন সম্পর্কে আপনার ধারণা আছে কি না, বাংলাদেশে কত প্রকারের প্রিএমশন আছে।
তো অগ্রক্রয় মানে হচ্ছে ধরেন যে আপনার বাড়ির পাশে একটা জমি আপনার খুবই পছন্দ, এখন বিক্রেতা আপনাকে না বলে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার পাশের জমি আপনি নিবেন। তো আইন আপনাকে ওই অধিকারটা দেয় যে আপনি কি করতে পারবেন, অগ্রক্রয় করতে পারবেন আদালতে মামলা দায়ের করে। এটাই হচ্ছে আমাদের প্রিএমশন। তো ৮ ধারা বলতেছে এই অগ্রক্রয়ের মামলায় এই নাবালক পাগল জড়বুদ্ধি সম্পন্নের জন্য ৬ নম্বরে যে আমরা সুবিধা দিছি এটা প্রযোজ্য হবে না। তাহলে অগ্রক্রয়ের মামলায় ডিসেবিলিটির কোনো সুযোগ নাই, মানে অগ্রক্রয়ের মামলা তামাদি কন্টিনিউ করবে, কারোর জন্য আটকাবে না। আর দ্বিতীয় অংশ যেটা আমাদেরকে বলে, আমরা তো বলে দিলাম যে একজন নাবালক যখন সুস্থ হবে, সাবালক হবে, তখন তার বিরুদ্ধে আমরা কি করব, তামাদি গণনা করব। ধরলাম যে ব্যক্তির বয়স 12 বছর, তো 18 বছরে সে সাবালক হইল, তাহলে 6 বছর তার কিন্তু চলে গেল। এখন এই 18 বছর থেকে যখন তার তামাদি গণনা শুরু হবে, এখন এই ৮ ধারা বলতেছে যে তাকে আমরা ম্যাক্সিমাম মাত্র 3 বছর সময় দিব। চাই মামলার তামাদি 10 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর থাক, দেখার বিষয় না। তাহলে যখনই 6 ধারা এবং 7 ধারার মধ্যে কেউ পড়বে, সে যখন সুস্থ হবে তখন ম্যাক্সিমাম সময় পাবে সে 3 বছর ম্যাক্সিমাম। এখন অনেকেই যে প্রশ্নটা করবেন যে ভাই কিছু যে তামাদি 1 বছর দেওয়া আছে, কিছু 2 বছর দেওয়া আছে, সেগুলার কি হবে? তো এখানে আইনের শব্দচয়নটা এমনভাবে করা হয়েছে যে যেই মামলার আসলে তামাদি 3 বছরের বেশি সেগুলোর ক্ষেত্রে 3 বছর, বাকি যেগুলার 1 বছর ওগুলার জন্য আপনি 1 বছরই পাবেন, যেগুলার 2 বছর ওগুলা 2 বছরই পাবেন। তাহলে শুধু ম্যাক্সিমামটা তারা একটা লিমিট দিছে যে যেই মামলার তামাদি 3 বছরের বেশি আছে ওগুলার জন্য আপনি বেশি সময় পাবেন না। তো এই জন্য একজন নাবালক যদি কোনো অধিকার পায়, সাবালক হওয়ার থেকে 3 বছরের মধ্যেই তাকে মামলাটা দায়ের করতে হবে, না হলে কি হবে, তামাদি দোষে দুষ্ট হবে। তাহলে আমরা 6, 7, 8, 6 মনে রাখবেন কি লিগাল ডিসেবিলিটি 3 ধরনের লোক আছে, সাথে হচ্ছে ডিসেবিলিটি একাধিক ব্যক্তি একসাথে মামলা করার অধিকার প্রাপ্ত এই নিয়ম, 8 হচ্ছে 6 আর 7-এর স্পেশাল কন্ডিশন। তো এই জন্য 8 ধারার নামই হচ্ছে যে আপনার স্পেশাল এক্সেপশন, মানে বিশেষ ব্যতিক্রম। তাহলে 6 হচ্ছে লিগাল ডিসেবিলিটি, সাথে হচ্ছে সিমিলার পার্সন লিগাল ডিসেবিলিটি, 8 হচ্ছে আপনার স্পেশাল এক্সেপশন। এখন আসি আমরা আমাদের মোটামুটি সিঙ্গেল কিছু সেকশন আছে। 9 নম্বর সেকশনটা আমাদেরকে বলে যে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সময়ের অবিরাম চলন। তো এটা আপনি বাস্তব জীবনের সাথে মিলায় নেবেন যে যে সময় একবার চলে যায়, আসলে আমরা সেই অনেক আগে ভাব সম্প্রসারণ পড়তাম, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ওইটাই কপি পেস্ট আর কিছু না। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ওইটাই বলতেছে যে সময়ের অবিরাম চলন। একবার যদি সময় গণনাটা শুরু হয়, তাহলে কোনো প্রকার ডিসেবিলিটি, কোনো প্রকার ইনেবিলিটি দ্বারা এটা বাধাপ্রাপ্ত হবে না, এটা শেষ হবেই হবে। তাহলে আমরা এই যে 6, 7 আর 8 ধারায় কি পড়লাম, যে কখন তামাদিটা শুরু হবে, মানে এই যে শুরু পয়েন্টটা কবে হবে, এটা 6 ধারা 7 ধারা আমাদেরকে বলে। আর 9 ধারা বলতেছে যে যদি কারো একবার শুরু হয়ে যায়, এটা কারোর জন্য থামাবে না, এটা তার লাস্ট পয়েন্টে গিয়ে আটকাবে। তাহলে সময়ের অবিরাম চলন, সেকশন নাম্বার জিজ্ঞেস করে কত নাম্বার সেকশনে আছে, সেকশন নাম্বার 9, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। তবে এটারও একটা ব্যতিক্রম আছে আবার। তো ব্যতিক্রমটা হচ্ছে, উদাহরণ ছাড়া আসলে ব্যতিক্রম বোঝা খুব দুরূহ ব্যাপার। এ আর বি, ধরেন যে দুইজন ব্যক্তি, এখন কি করছে, বি এ এর কাছ থেকে ধরলাম আমরা 5,000 টাকা বা 5 লাখ টাকা সে কি করছে, হাওলাত নিচ্ছে, 1 বছর পরে দেওয়ার কথা। তো এর মধ্যে হঠাৎ করে এ মারা গেছে। তো এ মারা যাওয়ার পরে দেখা গেল যে আইনগতভাবে এ এর সম্পত্তি দেখাশোনা করার জন্য আদালত কর্তৃক এই বিকেই দায়িত্ব দেওয়া হয়েছে এ এর সম্পত্তি দেখাশোনা করার জন্য। তো এখন বি এর কাছে কিন্তু এ টাকা পাবে, এখন আবার আদালত বিকেই দায়িত্ব দিছে এর সম্পত্তি দেখাশোনা করার জন্য। তো এই রকম ক্ষেত্রে যতদিন এই যে বি মানে যে দেনাদার, এ পাওনাদারের সম্পত্তির দেখাশোনার দায়িত্বে থাকবে, ততদিন পর্যন্ত তামাদিটা স্থগিত থাকবে। কারণটা হচ্ছে যে দায়িত্বটা এর কাছে। এখন এ তো আর নিজে বলবে না যে আমার কাছে সে টাকা পাবে, মানুষের নিজের একটা লোভ থাকে। তো এই জন্য আইন বলতেছে যে যতদিন দায়িত্বে থাকবে ওই দিনটা আমরা স্থগিত রাখবো, যখনই দায়িত্ব শেষ হবে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাহলে 9 ধারাতে এতটুকুই, এর বাইরে কিছু আসে না।
সেকশন নাম্বার জিজ্ঞেস করতে পারে আর ব্যতিক্রমটা জিজ্ঞেস করতে পারে। 10 নাম্বার আর 11 নাম্বার থেকে নর্মালি এমসিকিউ হয় না, তারপরে জাস্ট হেডিংটা মনে রাখবেন। এইখানে আমরা অনেক ক্ষেত্রে একটু ভুল বুঝি, তো আপনি ভালো করে বুঝবেন এভাবে। যেমন ধরেন যে মুসলিম ব্যক্তি কি করে, তার সম্পত্তি টাকা পয়সা থাকলে আল্লাহর হস্তে দেয়, এটা ওয়াকফ করে দেয়, নামটা হয়তো শুনছেন। যে আপনি কি করলেন, একটা ওয়াকফ করে দিলেন আপনার সম্পত্তি। হিন্দুরা চাইলে তাদেরকে বলে যে দেবোত্তর করে, তারা স্বর্গীয় উদ্দেশ্যে সম্পত্তি দান করে। এটা ছাড়া আপনি চাইলে চ্যারিটেবল উদ্দেশ্যে কি করতে পারেন, সম্পত্তি দিয়ে দিতে পারেন, ট্রাস্ট গঠন করে দিতে পারেন। এখন এই 10 নাম্বারটা বলতেছে যে যদি কোনো প্রকার ট্রাস্টের সম্পত্তি বা তার হিসাব নিয়ে যদি কোনো গন্ডগোল হয়, আপনাকে আমরা ধরেন যে আপনার সম্পত্তি ওয়াকফ করেছি, ওই ওয়াকফগুলো দেখাশোনা করার জন্য ম্যানেজার থাকে, আর বিভাষায় বলে যে আপনি তাকে কি করলেন, সেক্ষেত্রে মোতাআল্লি বলে, আর ইংরেজিতে বলে যে ম্যানেজার। এখন ওই ম্যানেজার যে ট্রাস্টের সম্পত্তিগুলা ভালো করে দেখাশোনা করছে না করছে, না দুর্নীতি করছে, এগুলা তো কয়েক বছর পরেই জানা যাবে, যখন নতুন ট্রাস্টি আসবে, এমনকি 20 বছর 30 বছর পরে জানা যাইতে পারে। তো যেহেতু এইটা দেখাশোনা করার কেউ না, এটা হচ্ছে একটা চ্যারিটেবল উদ্দেশ্য, ধর্মীয় উদ্দেশ্য, তো এই জন্য 10 ধারা বলতেছে যে এই ট্রাস্টের সম্পত্তি এবং সম্পত্তির হিসাবের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। মানে সময়ের দৈর্ঘ্যে এই মামলা করার অধিকারটা খর্বিত হবে না। তো এই জন্য সহজে আমরা বোঝার জন্য মনে করি যে 10 নাম্বার ধারা ট্রাস্টের সম্পত্তি এবং তার সম্পত্তির হিসাব রিলেটেড মামলায় তামাদি কোনো বাধা না। আপনি 50 বছর পরেও কোনো ম্যানেজার যে ট্রাস্টের দায়িত্বে ছিল, সে যদি কোনো দুর্নীতি করে, সে যদি সম্পত্তির অপব্যবহার করে, আপনি তার বিরুদ্ধে মামলাটা দায়ের করতে পারবেন। তবে এখানে ব্যতিক্রম যেটা, ধরেন যে এটা হচ্ছে ট্রাস্ট একটা, আর আপনি হচ্ছেন ট্রাস্টের বাইরের লোক। এখন ওই ট্রাস্টের সম্পত্তি আপনি জোর করে বেদখল করছেন, তো আপনার বিরুদ্ধে ট্রাস্ট মামলা করলে তামাদি কিন্তু প্রযোজ্য। 10 ধারা শুধুমাত্র ওই ট্রাস্টটা যারা পরিচালনা করছে, ওই ব্যক্তি বা তার এলার অথবা কাউকে যদি দায়িত্ব দেয় তাদের ক্ষেত্রে, এটা ওই ট্রাস্টের সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে, সেটার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে। তাহলে 10 নম্বর ধারাটা কি, যে কোনো ট্রাস্টের সম্পত্তির ক্ষেত্রে মামলা যদি আমরা করতে চাই, এগুলো সময়ের দৈর্ঘ্যে বাড়িত হবে না। এখন এখানে আবার ডেফিনেশনে বলতেছে যে ট্রাস্ট বলতে আমাদের কি বোঝায়, মানে কোন কোনগুলা অন্তর্ভুক্ত হবে। তো এখানে বলতেছে যে হিন্দুদেরটা অন্তর্ভুক্ত হবে, মুসলিমেরটা হবে, বৌদ্ধেরটা হবে, চ্যারিটেবলটা হবে। তাইলে হবে না কোনটা? শুধু আপনি ওই 4টা মনে না রাখে শুধু খ্রিস্টান ট্রাস্ট বলতে কিছুই নেই, এটা মনে রাখতে পারেন, বাকি সব কিছুই ট্রাস্টের অন্তর্ভুক্ত। তাইলে মুসলিমদেরটাও অন্তর্ভুক্ত, হিন্দুদেরটাও অন্তর্ভুক্ত, বৌদ্ধেরও অন্তর্ভুক্ত, চ্যারিটেবলটাও অন্তর্ভুক্ত, শুধু খ্রিস্টান ট্রাস্ট বলতে কিছুই নাই। এটাই হচ্ছে মূল জিনিস। তো এখন আসি আমরা 11 নম্বরে। 11 নম্বরে আমাদেরকে বলে যে যদি কোনো একটা চুক্তি বাংলাদেশের ভূখণ্ডের বাইরে সম্পাদিত হয়, কিন্তু বিষয়বস্তু বাংলাদেশের, আপনি আমেরিকায় থাকেন, বিবাদীয় আমেরিকা থাকে, আমেরিকা বসে আপনি চুক্তি করছেন, কিন্তু জমি আপনার বাংলাদেশে, বিষয়বস্তু বাংলাদেশে, এই রকম ক্ষেত্রে যদি আপনি যেই চুক্তিটা দেশের বাইরে করেছেন, ওই চুক্তিটা বিরোধ নিয়ে বাংলাদেশে মামলা যদি দায়ের করতে চান, জেনারেল নিয়ম হচ্ছে বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে, বিদেশি কোনো তামাদি আইনের ডিফেন্স আপনি নিতে পারবেন না। এটা হচ্ছে জেনারেল নিয়ম। কিন্তু এর ব্যতিক্রমী নিয়ম যেটা, সেটা হচ্ছে যে যদি বাদী বিবাদী দুইজনই, এ আর বি দুইজনই, ধরলাম যে আমরা আমেরিকায় বসেছিল, ধরলাম যে একটা টাকা পাওনার আমেরিকার তামাদি 1 বছর আর বাংলাদেশে তামাদি 3 বছর। এখন আমেরিকার আইন অনুযায়ী যদি আপনি ধরেন যে 1 বছরে মামলা দায়ের করতে হয়, এখন বাদী বিবাদী দুইজনই আমেরিকায় ছিল, তারা আমেরিকা মামলা দায়ের করে নাই। এখন এই ব্যক্তি একটু পটু, সে বাংলাদেশে জানে 3 বছর, সে বাংলাদেশের আদালতে যখন মামলা দায়ের করবে, তখন বি তখন অজুহাত নিতে পারবে যে আমরা দুইজনই আমেরিকায় ছিলাম, আমেরিকার আইন অনুযায়ী মামলা সমাপ্ত হয়ে গেছে, অতএব উনি এখানে আর মামলা দায়ের করতে পারবে না। তার মানে যখন বাদী বিবাদী দুইজনই সেই দেশে অবস্থান করবে আর ওই দেশীয় আইন অনুযায়ী তামাদি এক্সপায়ার হয়ে যাবে, তখন বিবাদী ওই দেশের তামাদি ডিফেন্স নিতে পারবে। তাহলে 11তে 2টা কনসেপ্ট আছে। জেনারেল নিয়ম হচ্ছে বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য, বিদেশি কোনো আইন ডিফেন্স নেওয়া যাবে না। ব্যতিক্রম হচ্ছে আমরা তখনই নিতে পারবো যদি দুইজনই সেই দেশে বসবাস করে, সেই দেশের আইন অনুযায়ী তামাদি এক্সপায়ার হয়ে যায়,
তারপরে যদি বাংলাদেশে আসে কেউ মামলা করে, তখন ওই বিবাদী কি করতে পারবে, বিদেশি তামাদি আইনের ডিফেন্সটা নিতে পারবে। তো এই টোটাল আমাদের আরেকটা কনসেপ্ট ছিল। এগুলা জাস্ট আমরা জেনারেল রুল পড়লাম তামাদি আইনের। এখন দেখি যে সময় কিভাবে বাদ দিব, কোন সময়টা বাদ যাবে আমাদের। এর মধ্যে 12 নম্বরটার ইংরেজি হেডিংটা গতবারও সম্ভবত এমসিকিউতে ছিল, যে লিগাল প্রসিডিংয়ে যে সময়টা ব্যয় হয় এটা বাদ দিতে হয়, কত ধারায় আছে। এখন লিগ্যাল প্রসিডিং বলতে কি বুঝেন? তো এখানে 4টা সাবসেকশনে বিভক্ত, 12A, 12(2), 12(3), 12(4). চারোটা একটু পড়ার চেষ্টা করবেন, খুবই ইজি, অতটা কঠিন কিন্তু কিছু না। 12 বলতেছে যে যেই দিন মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়। কজ অফ অ্যাকশন কাকে বলে? লিগালি, আইনগতভাবে যে ঘটনা ঘটলে আপনি মামলা করার অধিকার পান, এটাকে বলে যে কজ অফ অ্যাকশন। যেমন আমি আপনার কাছ থেকে ধরেন যে আজকে 25 তারিখ, গতকালকে 25 তারিখে আপনাকে টাকা দেওয়ার কথা ছিল, আমি আপনাকে 25 তারিখে টাকা দেইনি, তো কি হইল? কজ অফ অ্যাকশন হইল। আইনগতভাবে আপনি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। এখন আপনি এই যে পাওনা টাকা আদায়ের জন্য আগামী 3 বছরে যাইতে পারবেন। আমরা যে তামাদিটা হিসাব করব, এখন কি এই যে কজ অফ অ্যাকশন তো আমার কালকেই হইল 25 তারিখে, 25 তারিখ থেকে হিসাব করব, না আজকে 26 তারিখ নিব? তো এই প্রথম অংশ আমাদেরকে বলে যে যেই দিন মামলার কজ অফ অ্যাকশন হইল ওই দিনটা আমরা বাদ দিব। সহজে আরো বলতে পারেন যে কোনো তামাদি হিসাবের সময় প্রথম দিনটা বাদ যাবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। কারণটা কি? কারণ হয়েছে এমনও হইতে পারে যে ইংরেজি বছর হিসাবে যেহেতু আমরা তামাদি হিসাব করি, রাত 11টা 50 মিনিটে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইতে পারে, তো রাতের বেলা তো আর কোর্ট চালু থাকে না, তো ওই দিনটা আমরা কেমন হিসাব করব? তো ওই জন্য আইন প্রথমে বলতেছে যে প্রথম দিনটা বাদ, তার মানে আজকে এই 26 তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে। 2 নম্বর সাবসেকশন যেটা বলে সেটা হচ্ছে যে আদালতে বিভিন্ন প্রকার রায় দেয়, অর্ডার দেয়, ডিক্রি দেয়, আপনি যদি এগুলোর বিরুদ্ধে আপিল করতে চান, আমরা জানি 30 দিন, 60 দিন, 90 দিন সময় আছে। তো এখানে প্রথমে বলে যে যেই দিন আদালত রায়টা দিল, ডিক্রিটা দিল, আদেশটা দিল, ওই দিনটা বাদ দিব, মানে জাজমেন্ট যে দিন দিল ওই প্রথম দিন বাদ দিব। যেমন আজকে রবিবারে আদালতে যদি কোনো আদেশ হয়, আপনি যখন 30 দিন পরে আপিল করবেন, 30 দিনের মধ্যে, তাহলে আজকের দিনটা বাদ যাবে, কারণ আজকে তো জাজমেন্টটা প্রনাউন্স হয়েছে। এরপরে এই রায়ের তো আপনার একটা জাবেদা নকল লাগবে, সার্টিফাইড কপি লাগবে, তো ওইটা পাইতেও তো আপনার 3 দিন, 4 দিন, 10 দিনও লাগতে পারে। তো এর দ্বিতীয় অংশ বলে যে ওই যে সার্টিফাইড কপি পাওয়ার দিনগুলাও আপনি বাদ দিতে পারবেন। এরপরে সাবসেকশন 3 শুধু দেওয়ানি মামলার জন্য স্পেশালি নিয়ে বলতেছে, দেওয়ানি মামলাতে কি আসে? দুটা জিনিস আছে, একটা রায় আসে, রায়ের পরে ডিক্রি আসে, রায়ের 7 দিন পরে ডিক্রি আসে। এখন যদি আপনি এই ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করেন, তখন তো আপনার রায়ের কপি লাগবে, কারণ ডিক্রিতে তো বেশি কিছু থাকে না, ডিক্রিতে শুধু বাদী বিবাদীর নাম, স্যুট নাম্বার আর কি প্রতিকার দেওয়া হলে ওই জিনিসটাই থাকে। তাইলে এই রায়ের কপি উঠাইতে আপনার যতদিন সময় লাগবে জাবেদা নকল উঠাইতে, ওই সময়টাও আপনি বাদ দিতে পারবেন। সর্বশেষ আপনারা যদি কি করেন, আদালতের বাইরে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করেন, আরবিট্রেশন কাউন্সিলে যান, মিডিয়েশন যদি করেন, তো ওই আরবিট্রেশন কাউন্সিলের যে জাজমেন্ট সেটাকে আইনের ভাষায় বলে যে অ্যাওয়ার্ড, বাংলায় বলে রোয়েদাদ। তাহলে আরবিট্রেশন কাউন্সিলের যে ফাইনাল সিদ্ধান্ত সেটাকে আইনি ভাষায় আমরা অ্যাওয়ার্ড বলি, বা বাংলায় হচ্ছে রোয়েদাদ। এখন আপনি যদি এই রোয়েদাদটাকে সেট অ্যাসাইড করার জন্য দরখাস্ত দিতে চান, আপনার একটা সময়সীমা আছে, তাহলে এইটার তো আপনার জাবেদা নকল লাগবে, তো ওইটা পাইতেও যতদিন সময় লাগবে ওই সময়টা বাদ দিতে পারবেন। তাহলে 12 নম্বর ধারা আমাদেরকে 4টা সাবসেকশনে বিভক্ত করে বলে যে একটা তামাদি গণনায় কোন কোন দিনগুলো আমরা বাদ দিতে পারবো। তাহলে প্রথমেই ছিল কজ অফ অ্যাকশন অ্যারাইজের দিন, মানে প্রথম দিন বাদ দিব। দ্বিতীয় হচ্ছে যে দিন রায়টা, জাজমেন্টটা, ডিক্রিটা দেওয়া হয় ওই দিন, প্লাস ওদের সার্টিফাইড কপি পাইতে যত দিন লাগে। তৃতীয়টা বলতেছে ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যদি রায়ের কপি লাগে, তাইলে রায়ের কপির জাবেদা নকল পাইতে যত দিন লাগবে ওইটাও বাদ দিব। আর যদি আমরা কি করি, কোনো অ্যাওয়ার্ডকে সেট অ্যাসাইড করতে চাই, তাহলে ওই অ্যাওয়ার্ডের জাবেদা নকল পাইতে যতদিন লাগে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। তো এই 12 নম্বরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ এইখান থেকে মাঝে মধ্যে ক্রিয়েটিভ প্রশ্ন দেয়, আপনাদের তারিখ উঠায় দেয়, যে এত তারিখে জাজমেন্ট দিল, এত তারিখে রায় পাইল, জাজমেন্টের সার্টিফাইড কপি পাইল, 30 দিন হচ্ছে তামাদির সময়, এখন 4টা ডেট দেওয়া থাকবে, কোনটা সঠিক?
তো এইটা গণিতের মতো নিজে কয়েকটা ক্যালকুলেশন করবেন, কয়েকদিন দেখবেন যে আপনি পারবেন। এরপরে 13 থেকে নিয়ে মোটামুটি 17 পর্যন্ত শুধু ওয়ান লাইনার, এখানে বোঝার মতো কিছু নেই, অযথা সময় নষ্ট করেও লাভ নেই। 13 নম্বরে বলে যার বিরুদ্ধে আপনি মামলাটা করবেন উনি যদি দেশের বাইরে থাকে, বিবাদী যতদিন দেশের বাইরে থাকবে 13 ধারার অধীনে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। 14 ধারা বলে যদি আপনি সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে কোনো মামলা দায়ের করেন বা কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ফরওয়ার্ড করেন, তাহলে ভুল আদালতে যতদিন ওই মামলা বা অ্যাপ্লিকেশন চলমান থাকবে ওই সময়সীমাটা বাদ দিতে পারবো। তাহলে 14 নম্বরের আরেকটা নাম কি হইতে পারে, এখতিয়ারবিহীন আদালতে যে সময় ব্যয় করবেন ওই সময়টা বাদ দিতে পারবেন। আবার অন্যভাবে আসতে পারে ভুল আদালতে মামলা দায়েরের সময়সীমা আমরা বাদ দিতে পারবো। 15 নম্বরে বলে যদি কোনো মামলা আদালতের ইনজাংশন দেওয়া থাকে অথবা আইনগতভাবে কোনো মামলা যদি নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে তাহলে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। 16 নম্বরটা বলে যদি কোনো সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি হয় তাহলে ওই বিক্রিটা রদ করার জন্য যদি অ্যাপ্লিকেশন দেওয়া থাকে, ওই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হইতে যতদিন সময় লাগবে নিষ্পত্তি হইতে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। 17 নম্বরটা বলে যদি কোনো মামলার অধিকার পাওয়ার পূর্বেই বাদী বিবাদী মারা যায়, এইরকম ক্ষেত্রে অবস্থাটা কি হবে। মানে যেমন ধরেন যে কেউ একটা সম্পত্তি টাকা পয়সা নিয়েছে 1 বছরের জন্য, তার হয়তো 27 তারিখে দেওয়ার কথা, 27/10 দেওয়ার কথা, এখন 26/10 সে মারা গেল, আজকেই মারা গেল, সে এখনো মামলা করার অধিকার পায়নি, কালকে অধিকার পাবে, তো এরকম ক্ষেত্রে কি হবে। তো এখানে প্রথম অংশ বলে যদি বাদী যে মামলা করবে তাইলে তার এলার যারা থাকবে এরা যখন যোগ্য হবে তখন থেকে তামাদি গণনা শুরু হবে। আর যার বিরুদ্ধে মামলা করবে সেও যদি মারা যায় তাইলে যারা ডিফেন্ড করবে বিবাদী হবে এরাও যখন আইনগতভাবে ডিফেন্ড করার যোগ্য হবে। মানে 5 বছরের বাচ্চা থাকলেও তো আর সে আর তার বাবার পক্ষে ডিফেন্স করতে পারবে না, তাইলে তার জন্য অপেক্ষা করতে হবে যতদিন সে 18 বছর না হয়। তবে এখানে 3টা ব্যতিক্রম দেওয়া আছে যেগুলো এমসিকিউতে আসে। যেমন আমরা 8 ধারায় 2টা পাইছি, এখানেও আছে 3টা। এখানেও ওই অগ্রকয়টা দেওয়া আছে যে অগ্রকয়ের মামলায় 17 ধারা প্রযোজ্য হবে না, সম্পত্তির দখল উদ্ধার মামলায় এই ধারা প্রযোজ্য হবে না। এটা ছাড়া হিন্দুদের বংশগত যে পদ হ্যারিডেটি অফিস আছে এইগুলা উদ্ধারের ক্ষেত্রেও এই ধারা প্রযোজ্য হবে না। তাহলে এই ব্যতিক্রম 3টা একটু লাল কালিতে রাখবেন, এটা থেকে যে কোনো একটা এমসিকিউ, গতবারের আগের বার একটা ছিল। আবার এইটার যখন আপনি তামাদির অনুচ্ছেদ পড়বেন এই 3টা শব্দই পাবেন, অগ্রকয় তামাদি 1 বছর, দখল উদ্ধারের 12 বছর, বংশগত পদ উদ্ধারেরও 12 বছর। তো এইটার জন্য একটু গুরুত্বপূর্ণ, হয় আপনাকে এই ব্যতিক্রমটা চাবে, নাইলে এদের তামাদি আপনাকে জানতে চাইতে পারে যে অগ্রকয়ের মামলার তামাদি কতদিন, দখল উদ্ধারের কতদিন, হেরিডেটি অফিস বা বংশগত পদ উদ্ধারের তামাদি কতদিন। এরপরে চলে আসি ফলাফল। তো এই ফলাফলে বলতেছে যে আপনার সাথে যদি কোনো ফ্রড ঘটে, প্রতারণা ঘটে, তাইলে ফলাফলটা কি হবে, তামাদি এর উপর কি প্রভাবটা ফেলবে। এক লাইনে এটাই বুঝবেন যে 18 নম্বরে আছে ফ্রড। ফ্রডের কথা হচ্ছে ভাই আপনি যদি না জানেন তাহলে কোনো সমস্যা নেই, যেদিন জানতে পারবেন ওই দিন থেকে তামাদি গণনা শুরু হবে। তাহলে আপনার সাথে যদি আপনার কোনো সম্পত্তি, আপনার কোনো অধিকার কেউ যদি প্রতারণামূলক ভাবে গোপন রাখে, তাহলে যেই দিন আপনি জানতে পারবেন যে আপনার এরকম একটা দলিল আপনার যার মাধ্যমে অধিকার পাবেন, একটা অধিকার আপনার গোপন রাখা হয়েছে, তাহলে সেই দিন থেকে আপনার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। এরপরে প্রাপ্তি স্বীকার, যদি আপনি লিখিত আকারে কোথাও কোনো স্বীকারোক্তি দেন, লিখিত আকারে স্বীকারোক্তি দেন, তাহলে নতুন করে তামাদি শুরু হবে। 20 নম্বরে বলতেছে যদি আপনি ঋণের সুদ পরিশোধ করেন অথবা ঋণের কিছু টাকা পরিশোধ করেন, সাথে যদি লিখিত দেন, তাইলে আবার নতুন করে তামাদিটা শুরু হবে। আপনি আমার কাছে 10 লাখ পাইতেন, আমি 1 লাখ টাকা দিলাম 2 বছর 5 মাস পরে, যেদিন দিলাম ওই দিন থেকে আগামী 3 বছরে আপনি মামলা করতে পারবেন। তার মানে যখনই ঋণের কিছু অংশ অথবা সুদের টাকা পরিশোধ করবেন নতুন নতুন তামাদি শুরু হবে। সর্বশেষ 21 নাম্বারটা যেটা বলে এই যে আমরা প্রাপ্তি স্বীকার দিলাম, এই যে ঋণ বা সুদের দিলাম, এগুলো আপনি যেমন দিতে পারেন, আপনি দিলেও যেমন নতুন তামাদি হবে। আপনি যদি নাবালক থাকেন তাহলে আপনার অভিভাবক দিলেও নতুন তামাদি হবে। আপনি যদি পাগল হন তাহলে আপনার কমিটি যদি দেয় তারপরেও হবে। অথবা যদি আপনাদের এজেন্ট নিযুক্ত করা থাকে সেও যদি এই যে প্রাপ্তি স্বীকার দেয় বা ঋণের টাকা পরিশোধ করে, তাহলে নতুন নতুন তামাদি শুরু হবে।
তাহলে এইখানে আমরা এই যে 19, 20, 21 এই তিনটা একই সাথে বাঁধা, আপনি যখনই পড়বেন তিনোটা একই সাথে পড়বেন। তামাদি আইনে দেখেন যে আমরা 3, 4, 5, 6, 7, 8 একসাথে পড়ছি, ওইরকম 19, 20, 21 তিনটা হচ্ছে কম্বাইন প্যাকেজ। এরপরে চলে আসি ফলাফলের মধ্যে হচ্ছে কোনো মামলায় বাদী বিবাদী যুক্ত করার ফলাফলটা কি হবে। আমরা সিপিসির ওয়ার্ডারে পড়ে আসছি, সম্ভবত আপনারা ওই ক্লাসে থাকার কথা, কি ওয়ার্ডার 1 রুল 10 এর অধীনে কি করা যায়, বাদী বিবাদী যুক্ত করা যায়। তো ওইখানে বলা ছিল যে তামাদি আইনের 22 ধারা প্রযোজ্য হবে। 22 ধারা কি, যাকে মামলায় যেদিন নিযুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি সেই দিন হিসাব হবে। আপনি 5 বছর আগে টাকা পাবেন, রহিম সাহেবের বিরুদ্ধে মামলা করছেন, আজকে যদি আমাকে ইনক্লুড করতে চান, আমি বলবো যে ভাই এক্সপায়ার হয়ে গেছে তামাদি, 3 বছর তো পার হয়েছে, অতএব আমাকে আপনি ডিফেন্ডেন্ট হিসেবে নিতে পারবেন না। তাহলে যাকে মামলায় আমরা যেই দিন যুক্ত করব তার বিরুদ্ধে তামাদি সেদিন হিসাব হবে। এরপরে আমরা 23 নাম্বার যদি দেখি, সেটা হচ্ছে যে যদি অভিরাম কেউ চুক্তি ভঙ্গ করে, সিভিল রং করে, টট আপনারা পড়ছেন এলএলবি জীবনে, যদি টট হয়, প্রতিবার যখন নতুন নতুন টট হবে, প্রতিবার যখন নতুন নতুন চুক্তি ভঙ্গ হবে, সর্বশেষটা আমরা ধরব, তার মানে নতুন নতুন তামাদি শুরু হবে। সর্বশেষ 24 নাম্বার যেটা বলে, যদি কোনো আপনি কম্পনসেশনের মামলা করতে চান, যদি কোনো ক্ষতিপূরণ মামলা করতে চান, ক্ষতিপূরণের যেখানে কন্ডিশন হচ্ছে বিশেষ ক্ষতি হইতে হবে, তাহলে যেই দিন আপনার বিশেষ ক্ষতি হবে ওই দিন থেকে তামাদি গণনা শুরু হবে। কেমন হইতে পারে, যেমন ধরেন যে গ্রামে আপনার এরকম 1 বিঘা জমি আছে, পাশের জমির মালিক এখানে বড় করে একটা পুকুর খনন করছে। এখন আপনি চিন্তা করতেছেন যে বৃষ্টি হইলেই তো আপনার জমি ভেঙে যাবে, আপনি ক্ষতিপূরণ মামলা করতে পারবেন না। যতদিন বাস্তবে বৃষ্টি হয়ে আপনার জমি না ভাঙতেছে ততদিন আপনার মামলার তামাদি গণনা শুরু হবে না, মানে আপনি মামলা করতে পারবেন না। 25 নাম্বার বলতেছে যে যে কোনো প্রকার দলিল পত্রে যে সময়সীমা থাকবে, যেমন আপনাকে আমি বলছি যে ভাই কি করবো, 1 বছর পরে টাকা দিব। এখন 1 বছর কি বাংলা 1 বছর, আরবি 1 বছর, না ইংরেজি 1 বছর? কারণ ইংরেজি বছর 365 দিনে হয়, আরবি বছর 360 দিনে হয়, বাংলা তো সম্ভবত আরো কমে হয়। তো ওই জন্য বলতেছে কোনো দলিলপত্র, কোনো চুক্তি ইনস্ট্রুমেন্টে যদি কোনো টাইম ফ্রেম দেওয়া থাকে, এটা সর্ব অবস্থায় গ্রেগরীয় ক্যালেন্ডার অনুসরণ করতে হবে, যেটা আমরা প্যানাল করে পড়েছি, যে সেখানেও আমাদের কি ছিল, ব্রিটিশ ক্যালেন্ডার লেখা ছিল, একই জিনিস, যেটাই ব্রিটিশ সেটাই গ্রেগরীয় সেটাই ইংলিশ। তাহলে তিনোটা শব্দই মনে রাখবেন। সর্বশেষ চলে আসি আমরা ইজমেন্ট বা সুখাধিকার। এখানে অনেক লম্বা চড়া কথা বলা আছে, এমসিকিউতে আমাদের বছরটা চায় যে আরেকজনের সম্পত্তি কত বছর আপনি ব্যবহার করলে সুখাধিকার জন্মাবে। ব্যক্তিগত সম্পত্তি হইলে 20 বছর, সরকারি সম্পত্তি হইলে 60 বছর। যদি ওইরকম সম্পত্তি থেকে কোনো আলো, কোনো বাতাস, কোনো রাস্তা, কোনো পানি বা অন্যান্য যেটাকে আমরা সুখাধিকার বলতে পারি, যদি এরকম আপনি ব্যবহার করেন, এই কন্ডিশনগুলা একসাথে আমরা নিয়ে এসেছি, যদি এগুলো ফুলফিল করে। 1 নাম্বার হচ্ছে বিনা বাধায়, 2 নাম্বার হচ্ছে তার অনুমতি ছাড়া, 3 নাম্বার হচ্ছে তার সাথে কোনো চুক্তি করা ছাড়া, 4 নাম্বারে হচ্ছে একটানা, 5 নাম্বারে হচ্ছে প্রকাশ্য, 6 নাম্বারে হচ্ছে শান্তিপূর্ণ। যদি এই 6টা কন্ডিশন ফুলফিল করে, তাহলে অপরের সম্পত্তি, অপরের জায়গা, অপরের আম বাগান, কাঁঠাল বাগান, জাম বাগান থেকে যদি আপনি প্রতি বছর আম খান, ওই ব্যক্তি যদি আপনাকে নিষেধ না করে, এইভাবে যদি আপনি ধরেন যে 20 বছর প্রতি আমের সিজনে তার ওই জায়গা থেকে যদি আম পাড়ে পাড়ে খান, ওই 20 বছর পরে সে আপনাকে বাধা দিলে আদালতের মাধ্যমে আপনি তার ওই বাধাটাকে কি করতে পারবেন, দূর করতে পারবেন। তাহলে অপরের কোনো সম্পত্তি হইতে পারে, রাস্তাঘাট হইতে পারে, যেটা অ্যাজ এ সুখাধিকার হিসাবে আপনি ব্যবহার করতেছেন, স্যার এটা হচ্ছে কি, কোনো বাধা ছাড়া, তার অনুমতি ছাড়া, কোনো চুক্তি ছাড়া, একটানা প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে। এই 6টা কন্ডিশন ফুলফিল করলে তখন আপনার সুখাধিকার অর্জিত হবে। এখন এই সুখাধিকার অর্জিত হওয়ার মানে হচ্ছে যে এটা আপনার অ্যাবসোলিউট অ্যান্ড ইনডিফিজিয়েবল বলে 2টা শব্দ ব্যবহার করা আছে। মানে আপনার ওইখানে অধিকারটা হবে অ্যাবসোলিউট, মানে একদম চূড়ান্ত, আর ইনডিফিজিয়েবল শব্দের মানে হচ্ছে অখণ্ডনীয়। তাহলে এইরকম করলে আপনার অধিকার হবে চূড়ান্ত এবং অখণ্ডনীয়। তবে আপনি মামলা করবেন কতদিন, এটার মধ্যে তামাদিটা একটু পেঁচানো দেওয়া আছে, তামাদি আইনের অনুচ্ছেদে তো দেওয়া নাই। এখানে বলতেছে যে যেই দিন আপনাকে বাধা দিবে
ওই দিন থেকে 2 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। যেই দিন আপনি বাধাপ্রাপ্ত হবেন ওই দিন থেকে আগামী 2 বছরের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। আর আদালতে আপনি 20 বছর বা 60 বছর যেটা প্রমাণ করবেন, কত দিনটা প্রমাণ করবেন? ধরেন যে আপনি 30 বছর যাবৎ একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো আজকে 30 বছর পরে এসে সে আপনাকে বাধা দিচ্ছে, তো আদালতে আপনি কত দিন প্রমাণ করবেন? 20 বছর প্রমাণ করবেন না 30 বছর? তো এই ধারা বলে যে আপনি বিগত এই 20 বছর প্রমাণ করলেই যথেষ্ট, আগের 10 বছর আপনি বাদ দেন, ওগুলো আপনার দেখার দরকার নেই। এই গত 20 বছরের মধ্যে আপনাকে দেখাইতে হবে আপনি বিনা বাধায়, অনুমতি ছাড়া, কোনো চুক্তি ছাড়া একটানা প্রকাশ্যে শান্তিপূর্ণ ব্যবহার করতেছেন, তাহলে আদালত আপনার পক্ষে রায় দিবে। তাকে বলবে যে তাকে আপনি বারণ করতে পারবেন না। কিন্তু যদি আপনি তার কাছ থেকে অনুমতি নেন, তার সাথে কোনো চুক্তি করেন, অথবা একটানা বলতে এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে 1 বছরের বেশি যদি, ধরেন যে আপনি 6 মাস ব্যবহার করছেন বা 6 মাস ব্যবহার করেন নাই, তো এটাকেও বলবো যে আমরা একটানা, মানে ম্যাক্সিমাম 1 বছরের বেশি যাতে আপনার বন্ধ না থাকে ব্যবহার করাটা। 1 বছর পর্যন্ত বন্ধ হইলে ওইটাকে বন্ধ আমরা ধরবো না। 1 বছরের বেশি হইলে তখনই বলবো যে আপনি একটানা ব্যবহার করেন নাই। তাহলে এমসিকিউ আমাদের এখান থেকে দুটা জিনিস আসতে পারে। একটা হচ্ছে সুখাধিকার কত ধারায় আছে? 26-এ। কত বছর? 20 বছর অথবা 60 বছর। তারপরে উপাদানগুলো থাকতে পারে যে সুখাধিকার অর্জনে নিচের কোনটি বাধা হইতে পারে। এমসিকিউর স্টাইলটা আপনি দেখেন, সুখাধিকার অর্জনে কোনটি বাধা হইতে পারে? অনুমতি, চুক্তি, একটানা, প্রকাশ্যে। তার মানে আপনি কি জানেন, অনুমতি চাইলে কোনো সুখাধিকার হবে না, চুক্তি থাকলে সুখাধিকার হবে না। এখন আসি, এই যে সুখাধিকার হিসাবে 27 নম্বর সেকশনে তামাদি গণনা করে। ধরেন আপনি আপনার মতো করে আপনার বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা দিয়ে আজকে 40 বছর যাবত চলাচল করতেছেন। এখন এই 40 বছর পরে আসে একজন আপনাকে বাধা দিচ্ছে, তো স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে পারেন আপনার তো সুখাধিকার হয়েছে। কিন্তু 27 নম্বর বলে যে না, আপনাকে একটু সতর্ক থাকতে হবে, দেখতে হবে যে এই জমিটা কার মালিকানায় আছে। যদি এইখানে কোনো লাইফ ইন্টারেস্ট যুক্ত ব্যক্তির মালিকানায় থাকে, যেমন যদি কোনো হিন্দু মহিলার সম্পত্তি হয়, তাহলে যতদিন লাইফ ইন্টারেস্টে থাকবে ওই সময়টা বাদ যাবে। মানে এই 40 বছরে দেখা গেল যে 20 বছর একজনের লাইফ ইন্টারেস্টে ছিল, তাইলে আপনার 40 বছর আপনি চিন্তা করতেছেন পূর্ণ হয়েছে, আইন বলতেছে 20 বছর বাদ দেন, কারণ সম্পত্তিটা লাইফ ইন্টারেস্টে ছিল। পাশাপাশি যদি এই সম্পত্তিটা কারো কাছে মালিক যদি কারো কাছে 3 বছর বা তার বেশি সম্পত্তিটা হস্তান্তর করে, ইজারায় দেয়, লিজে দেয়, ওই সময়টাও বাদ দিতে হবে। তাহলে আপনি যে 40 বা 50 বছর ধরে চলতেছেন, ওই জমির মালিক যদি কারো কাছে লাইফ ইন্টারেস্টে দেয় বা 3 বছরের বেশি ইজারা দেয়, তাহলে ওই যে 40 বছর আপনি হিসাব করবেন, ওইখান থেকে ওই সময়টা বাদ দিতে হবে। তবে এখানে আরেকটা আবার কন্ডিশন দিয়ে বলতেছে যে তখনই বাদ দিবেন যদি ওই যে জীবনসত্ত্ব শেষ হওয়ার পরে বা 3 বছরের বেশি ইজারা শেষ হওয়ার পরে 3 বছরের মধ্যে নতুন মালিক আপত্তি করে। মানে যার কাছে সম্পত্তিটা ফেরত আসবে, সে 3 বছরের মধ্যে আপত্তি করতে হবে যে ভাই এখান দিয়ে চলতে পারবেন না, আমার জমি এতদিন আরেকজনের ছিল, আপনি কি করছেন, উনি কি করছে আমার দেখার বিষয় না, আমি হইলাম জমির প্রকৃত মালিক। এই কথাটা তাকে 3 বছরের মধ্যেই বলতে হবে, যে দিন থেকে লাইফ ইন্টারেস্ট শেষ হইল। এটাই হচ্ছে 27 নম্বর সেকশন। 28 নম্বর সেকশনটা আমরা আইন না পড়লেও বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। 28 নম্বর এমন একটা সেকশন, এটাতে বলে যে সম্পত্তির অধিকার বিলুপ্তি। নর্মালি এই যে আমরা তামাদি আইন পড়ে আসলাম, এর বেসিক থিম হচ্ছে তামাদি আইন অধিকার খর্ব করে না, অধিকার আদায়ের আইনগত পন্থাকে খর্ব করে। মানে আপনি আমার কাছে 3,000 টাকা পাইতেন, 3 বছরে যান নাই, আদালতে মামলা করতে পারবেন না, এটা বলে যে তামাদি আইন অধিকার আদায়ের আইনগত পন্থা খর্ব করছে। এখন ধরেন যে আমি 4 বছর পরে আমার মন ভালো লাগলো, আপনার টাকাটা আমি দিলাম। এখন আমাকে যদি কোনো আমার অ্যাডভোকেট বন্ধু আইসা বলে যে টাকাটা দেওয়ার কি দরকার ছিল ভাই, সে তো টাকা দাবি করতে পারতেছে না, এখন আমি কি আপনার বিরুদ্ধে আবার মামলা করতে পারবো যে ভাই আমার টাকাটা ফেরত দেন, আপনার তো টাকা পাওয়ার অধিকার নাই? তো আইন বলে যে না, আপনার অধিকার আপনার বলবৎ আছে, যদিও অধিকারটা আদায়ের পন্থা খর্ব হয়েছে। কিন্তু এই 28 দ্বারা বলে যে না ভাই, যদি 12 বছরের মধ্যে আপনার সম্পত্তির দখল উদ্ধার মামলা আপনি না করেন, তাহলে ওই সম্পত্তি আর আপনার মালিকানাই থাকবে না, আপনার মালিকানাটাই এক্সটিংগুইশ হয়ে যাবে, বিলুপ্তি হয়ে যাবে। তো এই ধারাটাকে অনেকগুলো নামে অবহিত করা হয়। আমরা বলি যে জবরদখলের ভিত্তিতে মালিক, দখলের ভিত্তিতে মালিক। এটা ছাড়া বলা হয় যে অ্যাডভান্স পজেশন,
ওনারশিপ বাই পজেশন, ওনারশিপ বাই নানা প্রকার, যেটা বলা আছে যে ওনারশিপ বাই পজেশন মানে দখলের ভিত্তিতে মালিকানা, অ্যাডভান্স পজেশন অর্থাৎ বিরুদ্ধ দখল বা জবরদখল, সবকিছুই হচ্ছে এই 28 নম্বর সেকশন। সর্বশেষ আজকের আলোচনায় বলতেছে যে ভাই তামাদি আইনটা কোথায় প্রযোজ্য না। 4টা সাবসেকশন আছে, প্রতিবারই কোনো না কোনো একটা এমসিকিউতে আসে। প্রথমেই বলতেছে আমাদের যে চুক্তি আইন আছে, চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। 2 নম্বরে বলে যে আমাদের যে স্পেশাল লগুলো আছে, এই স্পেশাল ল এর ক্ষেত্রে তামাদি আইনটা এক শব্দে বলতে পারেন যে তামাদি আইন প্রযোজ্য না। তাহলে বিশেষ আইনে তামাদি আইন প্রযোজ্য না। তবে এটা একটু ভিতর থেকে পড়বেন যে বিশেষ আইনে তামাদি আইনের 3 ধারা সর্বাবস্থায় প্রযোজ্য হয়। এরপরে 4 নাম্বার থেকে মোটামুটি 4 এবং 9 থেকে নিয়ে 18 ধারা, যদি ওই বিশেষ আইনে স্পষ্টভাবে বলা থাকে যে তামাদি আইনের 4, 9 থেকে 18 এবং 22 ধারা প্রযোজ্য না, তবেই প্রযোজ্য না, না হলে কিন্তু প্রযোজ্য। আর বাকি যে ধারাগুলা আছে ওগুলা প্রযোজ্য না। কিন্তু এমসিকিউ এটা আসে না, এমসিকিউ সরাসরি আপনারা বলে যে তামাদি আইনের 5 ধারা বিশেষ আইনে প্রযোজ্য কিনা। 5 ধারাতে কি সময় বৃদ্ধি করা, তাহলে বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য কিনা, কথাটা হচ্ছে যে না, কারণ আমরা 29-এ দেখতেছি বলতেছে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না। তাহলে কখন প্রযোজ্য হবে? যদি বিশেষ আইনে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে। কেমন? আপনি যখন বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার পড়বেন, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারে দেওয়া আছে বার ট্রাইব্যুনালে মামলা করার ক্ষেত্রে, মামলার পরবর্তী আপিলের ক্ষেত্রে ওইখানে বলা আছে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে, 12 ধারা প্রযোজ্য হবে, মানে বিশেষ আইনে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে ইন জেনারেল তামাদি আইন হচ্ছে একটা জেনারেল ল, এটা কোনো কিছুকে প্রভাবিত করে না। এটা হচ্ছে সহজ সরল মানুষ, যদি বিশেষ আইনে বিশেষ কিছু বলা থাকে আমরা সেটা অনুসরণ করব, আর কোথাও কিছু না থাকলে এই তামাদি আইন থেকে নিব। আর 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে যে খ্রিস্টানদের একটা বিবাহ বিচ্ছেদ আইন আছে 1859 সালে, খ্রিস্টান বিবাহ বিচ্ছেদ অ্যাক্ট যেটা আছে এটার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আর 4 নাম্বারটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি বাংলাদেশে সুখাধিকার আইন 1882 প্রযোজ্য হয়, তাহলে তামাদি আইনের 6, 7 এবং ডেফিনেশনটা প্রযোজ্য না। ইন জেনারেল যদি এখন আপনার এমসিকিউ আসে যে বাংলাদেশে বর্তমানে তামাদি আইনের 26, 27 দ্বারা প্রযোজ্য কিনা, কথা হচ্ছে যে প্রযোজ্য না, কারণ বাংলাদেশে এই যে ইজমেন্ট অ্যাক্ট 1882 প্রযোজ্য। তাহলে এখন আর আপনি আদালতে তামাদি আইনের 26 দ্বারা মামলা করার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ আপনাকে মামলা করতে হবে ইজমেন্ট অ্যাক্ট 1882 এর অধীনে। তো এই হচ্ছে টোটাল আমাদের তামাদি আইন। তো আশা করি আপনারা যদি এই 29টা সেকশন যদি একটু সময় নিয়ে পড়েন, প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা ছোট করে পড়বেন, প্রথমে বিস্তারিত না পড়ে প্রথমে জাস্ট হেডিংটা পড়ার চেষ্টা করবেন যে 29টা সেকশনে আছেটা কি, এরপরে পৃথক পৃথক ভাগ করে নেবেন, এরপরে হচ্ছে যে এর ভিতরে কি বিশ্লেষণ করা যায় সেটা পড়ার চেষ্টা করবেন। কারণ তামাদি আইনটা দেখেন খুবই ছোট আইন, এটাতে যদি আপনি একটু সময় দেন 10-এ 10 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। আশা করি আপনারা যদি ভিডিওটা দেখেন এবং পাশাপাশি দেখার সময় একটু যদি নোট করেন আপনাদের উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন